আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। শুরু করছি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা লেকচার 2। খুব ইম্পর্টেন্ট একটা লেকচার হতে যাচ্ছে। এর আগে আমি বলবো যারা আমার লেকচার 1টা দেখো নাই তারা একটু কষ্ট করে দেখে এসো, তাহলে এই লেকচারটা বুঝতে খুব ভালো লাগবে। আচ্ছা, দেখি আমরা প্রিভিয়াস লেকচারে যেটা ডিসকাস করছিলাম সেটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো নিয়ে এবং অজড় প্রসঙ্গ কাঠামো নিয়ে। বলেছিলাম ফিজিক্সের যত রকম এক্সপেরিমেন্ট সব এক্সপেরিমেন্ট চলবে, অর্থাৎ প্রযোজ্য হবে জড় প্রসঙ্গ কাঠামোতে। অজড় প্রসঙ্গ কাঠামোতে ফিজিক্সের লগুলো চলে না বা প্রযোজ্য হবে না। ওকে, সো এই চ্যাপ্টারের নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। কেন এই জিনিসটা কেন হবে? তাহলে বলতে হচ্ছে পদার্থবিজ্ঞান কখন আধুনিক হইল। মনে রাখবা 1900 সালের আগের ফিজিক্সকে বলা হয় ক্লাসিক্যাল ফিজিক্স অর চিরায়ত পদার্থবিজ্ঞান, আর 1900 সালের পর হচ্ছে কি মডার্ন ফিজিক্স বা আমরা আধুনিক পদার্থবিজ্ঞান বলি। আধুনিক পদার্থবিজ্ঞানটা মূলত দুইটা তত্ত্ব দিয়ে সূচনা, একটা হচ্ছে কি আমাদের আপেক্ষিকতা নিয়ে, আর একটা হচ্ছে কি ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব নিয়ে। অবশ্য কোয়ান্টাম তত্ত্ব আগে 1900 সালে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এরপর হচ্ছে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা। ঠিক আছে, সো আমরা কোয়ান্টাম তত্ত্ব নিয়ে সামনে পড়াবো। সো আমরা এখন দেখবো সেটা হচ্ছে কি আপেক্ষিকতা। তো এখন আপেক্ষিকতা জিনিসটা কীরকম? আপেক্ষিকতা জিনিসটা হচ্ছে কি এক একজনের কাছে এক এক রকম, একটা ঘটনা এক একজনের জন্য এক এক রকম। ঠিক আছে, এটাকে আমরা বলি আপেক্ষিকতা। সো বেসিক্যালি আমরা যদি তোমাদের একটা এক্সপেরিমেন্ট দেখাই, ছোটোখাটো এক্সপেরিমেন্ট দেখাই, সেটা হচ্ছে এরকম। মনে করো এই রিলেটিভিটি পড়ার আগে তোমাদের কিছু ছোটোখাটো এক্সপেরিমেন্ট জানতে হবে। তাহলে আমি প্রিভিয়াস লেকচারে বলেছিলাম যে তুমি মনে করো পৃথিবীতে আসো। সো তুমি পৃথিবীতে আসো, ফাইন, পৃথিবীতে আসো, মাশাআল্লাহ। পৃথিবীতে এখন তুমি একটা এক্সপেরিমেন্ট যদি চালাও, একটা সরল দোলকের এক্সপেরিমেন্ট চালাচ্ছ। মনে করো সরল দোলক, একটা সরল দোলক নিয়ে, সরল দোলকের আপ ডাউন সমান, একটা সরল দোলক নিয়ে একটা সরল দোলকের এক্সপেরিমেন্ট করতে যাচ্ছ। তাহলে দেখা যাচ্ছে সরল দোলকের আপ ডাউন সমান। তুমি বলবা ওকে ফাইন, ভালো রেজাল্ট দিচ্ছে, আপ ডাউন সমান, যেটা গ্যালিলিওর আমরা ফর্মুলাটা জানি বা এক্সপেরিমেন্টটা জানি সরল দোলকের। ঠিক আছে, এখন তুমি যদি চাও যে একটা স্পেসশিপ খুবই স্পিডে যাচ্ছে, সেখানেও এই এক্সপেরিমেন্টটা চালাও, দেখো খুব ভালো করে বুঝে ট্রাই করো। এইরকম একটা স্পেসশিপ মানে খুব স্পিডে যাচ্ছে, মনে করো এই স্পেসশিপ সেকেন্ডে 1,00,000 কিলোমিটার যেতে পারে। 1,00,000 কিলোমিটার যদি যেতে পারে, তাহলে ধরো এইরকম একটা স্পেসশিপে যদি এক্সপেরিমেন্টটা চালাও, মনে করো এখানে একজন ব্যক্তি আছে, এই ব্যক্তিটা কি করছে, এখানে এই এক্সপেরিমেন্টটা চালাচ্ছে। ঠিক আছে, দেখো সেও কিন্তু আপ ডাউন সমান পাচ্ছে। অর্থাৎ তোমাদের আমরা যখন বলবো আপেক্ষিকতা নিয়ে যখন কথা বলবো, তখন আপেক্ষিকতার দুই ধরনের আপেক্ষিকতা আছে। একটা হচ্ছে কি আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, আর একটা হচ্ছে আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব। ঠিক আছে, সো আমরা যখন আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব নিয়ে কথা বলবো, তখন কিন্তু আইনস্টাইন একটা অফিসের কারণে ছিল সুইজারল্যান্ডে, ওনার মাথায় এই জিনিসগুলো আছে। তুমি অবাক হয়ে যাবা যে আইনস্টাইনের মাথায় এই জিনিসগুলো কেমনে আছে। এক এক জায়গায় সময় এক একভাবে প্রবাহিত হয়, বস্তু দৈর্ঘ্য পরিবর্তনশীল নয়, বস্তু দৈর্ঘ্য পরিবর্তনশীল, বা আমরা বলবো যে ভরটা পরিবর্তনশীল। যে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে যে জিনিসগুলো স্থির বিবেচনা করা হয়, আইনস্টাইনের ফিজিক্সে বা আধুনিক পদার্থবিজ্ঞানে কিন্তু সেগুলোকে আপেক্ষিক বিবেচনা করা হয়। অর্থাৎ বস্তুর ভর বৃদ্ধি পাবে, সময় পরিবর্তনশীল বা দৈর্ঘ্য কীভাবে পরিবর্তিত হয়, এগুলো নিয়ে আমরা সামনে ডিসকাস করব। তবে আমরা প্রথম লেকচারে যেটা বলেছিলাম সেটা হচ্ছে এরকম, ধরো পৃথিবীতে আসো, তুমি পৃথিবীতে আসো, তাহলে পৃথিবীতে একটা সরল দোলক মনে করো একটা আপ ডাউন দিচ্ছে, মনে করো এটা 2 সেকেন্ডে সেটা কি করছে, আপ ডাউন রেজাল্ট দিচ্ছে। ঠিক আছে, এখন এই স্পেসশিপের দিকে মনে করো খুব স্পিডে মুভিং অবস্থায় আছে। সো এখানে আমরা বলি যে এখানে দেখো একই ঘটনা, আপ ডাউন সমান হচ্ছে, তবে দুজনের জন্য দুই রকম, দেখো ধরো ওর জন্য সময় পাচ্ছ 1.5 সেকেন্ড, কিন্তু এটাই সত্য কথা। কিন্তু সে কখনো বুঝবে না টাইমটা স্লো হয়ে যাচ্ছে, সেটা কখনো বুঝবে না। অর্থাৎ একই ঘটনা দুজন পর্যবেক্ষকের সাপেক্ষে দুই রকম ঘটতে পারে, ঠিক আছে। যেমন আমি তোমাদের ছোট একটা এক্সপেরিমেন্ট দেখাছিলাম, এক্সপেরিমেন্ট ছিল এইরকম। মনে করো একটা ট্রেনে তুমি যাচ্ছ, সো একটা ট্রেনে করে তুমি যাচ্ছ। ঠিক আছে, এখন ট্রেনে থাকা কোনো ব্যক্তি যদি মনে করো তুমি ট্রেনে একটা বল উপরের দিকে নিক্ষেপ করছো। ঠিক আছে, একটা বল উপরের দিকে নিক্ষেপ করছো, এটা উপরের দিকে নিক্ষেপ করছো, সো আবার আগের জায়গায় পড়ে গেল এটা। সো এটা ক্ষেত্রে মনে রাখতে হবে ট্রেনটা সুষম বেগে যাচ্ছে বা ট্রেনে কোনো ধরন নাই। তাহলে সেই ক্ষেত্রে কীরকম হবে, ধরো এই ট্রেনের ব্যাগ হচ্ছে 1 সেকেন্ডে 500 কিলোমিটার, কথা বললাম। সো 1 সেকেন্ডে 500 কিলোমিটার, এরকম স্পিডি ট্রেন থেকে তুমি কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ করো, ঠিক আগের জায়গায় পড়ে যায়। কিন্তু ট্রেনের বাইরে থাকা ব্যক্তির কাছে কিরকম মনে হবে, বলটা তার কাছে মনে হবে বলটা এভাবে করে গেছে, আপ ডাউন, মানে একটা প্যারাবোলিক পথে গেছে। তাহলে বেসিক্যালি বিষয়টা কিরকম, একই ঘটনা দুজন পর্যবেক্ষকের সাপেক্ষে দুই রকম এক্সপিরিয়েন্স হইতে পারে, দুইটাই রাইট।
অর্থাৎ আমরা যখন ট্রেনে থাকবো তখন একটা বস্তু পরের দিকে নিক্ষেপ করলাম, সেটা ঠিক আগের অবস্থায় পড়ে যায়। এটা যেমন আমাদের জন্য সত্য, ট্রেনের বাইরে থাকা ব্যক্তির কাছে মনে হবে বলটা তুমি মারছো, এটা বাঁকাভাবে পড়ে গেছে, এটা সত্য। অর্থাৎ একটা ঘটনা দুজন পর্যবেক্ষকের সাপেক্ষে দুই রকম ঘটতে পারে। আপেক্ষিকতা বলতে বোঝায় আপেক্ষিক, এক একজনের জন্য জিনিসটা এক এক রকম। একই ঘটনা একাধিক পর্যবেক্ষকের সাপেক্ষে ভিন্ন হইতে পারে, একই ঘটনা। তাহলে দেখো মানে একই ঘটনা সবসময় ভিন্ন হইতে পারে। যেমন দেখো এখানে দেখা যাচ্ছে, দেখো একটা সরলদোলকের আপডাউন পাচ্ছে আমরা সমান 2 সেকেন্ড মনে করো, কিন্তু 1 লাখ কিলোমিটার গতিশীল কোন স্পেসশিপ থেকে দেখা যাচ্ছে এটা কি পাচ্ছ না, 1.5 সেকেন্ড পাচ্ছ মনে করো। তাহলে দেখো অর্থাৎ তুমি আপডাউন সমান হচ্ছে, কিন্তু এখানে টাইমটা স্লো হয়ে যাচ্ছে, সো আমরা বেসিক্যালি বলবো দুজন পর্যবেক্ষকের জন্য দুই রকম সময়ে ঘটনাটা সংঘটিত হইতে পারে। একই ঘটনা দুজনের জন্য দুই রকম সময় লাগতে পারে, এটাও সঠিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখো আপেক্ষিকতা বলতে বুঝি এক একজনের জন্য জিনিসটা এক এক রকম ভাবে ঘটতে পারে। ওকে, তাহলে আপেক্ষিকতার আমরা বেসিক্যালি দুটো জিনিস জানবো। একটা হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যেটা 1905 সালে আইনস্টাইন দেন। এবং সত্যিকার কথা হচ্ছে আইনস্টাইন যখন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দেন, 130 জনের উপর সায়েন্টিস্ট কিন্তু বিবৃতি যে এই থিওরি ভুল। আইনস্টাইন তখন একটা কথা বলছিল যে আমার থিওরি যদি ভুল হয়ে থাকে তাহলে একজন সায়েন্টিস্ট বললে তো হয়, আমি মেনে নিব। এটার অর্থ হচ্ছে একটা একদম পরিষ্কার, প্রথম দিকে মানুষ এই জিনিসগুলো তেমন ভালোভাবে বুঝে নাই। এগুলো এই যে বিষয় এটা গোর কাটতে অনেকদিন সময় লাগে। আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব জেনারেল থিওরি অফ রিলেটিভিটি 1915 সালে দেন। এখানে উনি ফিল্ড ইকুয়েশন নিয়ে কাজ করেন, তারপর গ্রহ নক্ষত্রের গতি, হ্যাঁ, তারপরে যে তোমার টাইম স্পেস নিয়ে, গ্রেভিটি নিয়ে, গ্রেভিটি কীভাবে টাইমকে এফেক্ট করে, গ্রেভিটির কারণে কী রকম ঘটে, হ্যাঁ, গ্রেভিটি নিয়ে, ব্ল্যাক হোল নিয়ে যে কাজগুলো, সেগুলো আমরা সামনে যদি সময় পাই ইনশাল্লাহ আমরা ডিসকাস করব। আচ্ছা, তাহলে এখন দেখো আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব আমরা মেন বেসিক্যালি দুইটা জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে কি সকল জড় প্রসঙ্গটার মধ্যে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো গাণিতিক রূপ একই। দ্বিতীয় স্বীকার্য হচ্ছে শূন্যস্থানের সকল জড় প্রসঙ্গটার মধ্যে আলো দ্রুতি সি এর মান একই। ধরো এইটা এক্সপেরিমেন্টটা হচ্ছে এরকম, সকল জড় প্রসঙ্গটার মধ্যে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো গাণিতিক রূপ একই। পদার্থবিজ্ঞানের সূত্র অর্থাৎ ফিজিক্সের লগুলো চলবে, কোথায় চলবে তাহলে বলতে হবে জড় প্রসঙ্গটার মধ্যে, অজড় প্রসঙ্গটার মধ্যে চলবে না। সকল জড় প্রসঙ্গটার মধ্যে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো গাণিতিক রূপ একই। যেমন এখানে আমরা আপডাউন সমান হচ্ছে, তো সরল দোলকের জন্য আমরা যে এক্সপেরিমেন্টটা চালাই সেটা হচ্ছে T = 2π√L/g। তাহলে দেখো এক এক কাঠামোর জন্য এক এক রকম আমরা জি পাবো, প্রবলেম এক এক জন্য এক এক রকম সময় পাবো আমরা। সো এখন তুমি এটার জন্য যেমন পর্যায়কাল বের করতে যে ফর্মুলাটা ইউজ করবো, এটার জন্য ফর্মুলাটা সেম ইউজ করতে পারো। সো এক এক বেগে গতিশীল স্পেসশিপের জন্য এক এক রকমভাবেই সময় পাবা, কিন্তু সবার জন্য একই রকম ফর্মুলা ইউজ করা যাবে, তবে সেটা অজড় প্রসঙ্গ কাঠামোর জন্য পসিবল নয়। যদি তোমার সেটা ত্বরণ থাকে তাহলে কিন্তু এটার জন্য ফিজিক্সের লগুলো চলবে না। আচ্ছা, তাহলে আমরা সেটা বলেছিলাম যে এক একজনের জন্য সময় কীরকম হবে, এক এক রকম হবে। ধরো তুমি যদি বলো এখানে যেমন F = ma প্রযোজ্য, এখানে যেমন F = ma প্রযোজ্য, এখন F = ma প্রযোজ্য হবে, যদিও ভিন্ন হবে মানগুলো, প্রবলেম নাই, কিন্তু ফিজিক্সের লগুলো চলবে, ফিজিক্সের লগুলো চলবে। তো এখানেও F' = m', A' হইতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমরা বলেছিলাম যে এখানে তোমার দেখো, ধরো এই স্পেসশিপটা ব্যাগ হচ্ছে এত, তাহলে স্পেসশিপের ব্যাগ যতই বাড়ে তাহলে ফলাফলটা কি হচ্ছে, আমি তোমাদের এভাবে করে দেখাচ্ছিলাম বিষয়টা প্রথম লেকচারে। এরকম দেখো পৃথিবীতেও আমাদের পৃথিবী হচ্ছে সেকেন্ডে 30 কিলোমিটার/সেকেন্ড বেগে পৃথিবী সূর্যের চারদিকে মুভ করে। এত স্পিডে থাকার পর আমরা পৃথিবীতে বুঝি না। ধরো এখানে কোনো একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছি আমরা, একটা সরল দোলকের এক্সপেরিমেন্টটা, তাহলে দেখো সরল দোলকের এক্সপেরিমেন্টটা একটা সরল দোলক আপ ডাউন কি দিচ্ছে, সমান দিচ্ছে। তাহলে আপ ডাউন যে সমান দেয়, সো মনে করে এটা 2 সেকেন্ড থাকলো, ঠিক আছে। সো এখন আর একটা স্পেসশিপ নিয়ে আমরা যদি কাজ করি, একটা স্পেসশিপ অনেক স্পিডে যাচ্ছে, বেসিক্যালি মনে করো স্পেসশিপ এক সেকেন্ডে অনেক স্পিডে যাচ্ছে, মনে করো ভিটা, ঠিক আছে। এই মনে করো 1 সেকেন্ডে 1 লাখ কিলোমিটার বেগে যেতে পারে, 1 লাখ কিলোমিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে যদি কোনো এক্সপেরিমেন্ট চালানো হয়, মনে করো এভাবে করে চালানো হয়, ঠিক আছে, তাহলে এখানে যদি কোনো আপডাউন সমান হয়, একটা সরল দোলকের আপডাউন এক্সপেরিমেন্ট করা হয়, তাহলে দেখা যাচ্ছে এখানেও কিন্তু সমান হচ্ছে। অর্থাৎ সকল জড় প্রসঙ্গটাম্য ফিজিক্সের লগুলো চলছে, তবে কিন্তু সেটা ভিন্ন ভিন্ন সময়, অর্থাৎ এক একজনের জন্য এক এক রকম হবে। এটাই কিন্তু আসলে আপেক্ষিকতার ব্যাপার। তো দেখো আপডাউন সমান হচ্ছে, ওর জন্য সমান হচ্ছে, তবে ধরো ওর জন্য সময় পাচ্ছ তুমি কত, 1.5 সেকেন্ড পাচ্ছ, মনে করো 1.5 সেকেন্ড। সো তুমি যতই বাড়বা, যতই আলোর বেগের কাছাকাছি বেগে যাবা, টাইম ততই স্লো হয়ে যাবে। ধরো আর একটা স্পেসশিপ নিয়ে যাচ্ছ তুমি, যেখানে এটার ব্যাগ মনে করো এরকম, যেখানে একই খুব সুন্দর মজার এক্সপেরিমেন্ট, তুমি দেখলেই বলতে পারবা যে
কি ঘটনা ঘটছে, ঠিক আছে। এই স্পেসশিপ মনে করো আরও স্পিডে যাচ্ছে, ধরো 1 সেকেন্ডে 1,50,000 কিলোমিটার পার সেকেন্ড বেগে যেতে পারে, খুব স্পিডে যাচ্ছে। এরকম স্পেসশিপ নিয়ে তুমি যদি কাজ করো তাহলে দেখবা এখানে দেখবা যে একই সরলদৈর্ঘ্য নিয়ে কাজ করছো, আপ ডাউন তাহলে কিন্তু এখানেও সমান হচ্ছে। কিন্তু এটার জন্য আশ্চর্যজনক বা ব্যাপার হচ্ছে সময় কিন্তু এরকম হবে না, সময় তখন কিন্তু ভেরি করবে। আমরা যখন টাইম ডিলেভেশন পড়াবো খুব চমৎকারভাবে এই জিনিসগুলো ব্যাখ্যা করবো, তখন এই ক্ষেত্রে ধরে নাও মনে করে 1 সেকেন্ড সময় লাগছে, তাহলে বুঝতেই পারো সময়টা কিন্তু এখন স্লো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। তুমি যদি বলো আরেকজন পর্যবেক্ষক মনে করে এখানে আছে, সে উনি দেখতেছে কি জিনিসটা কীরকম, যে ধরো এটা অনেক স্পিডে যাচ্ছে, অনেক স্পিডে যাচ্ছে, অনেক স্পিডে যাচ্ছে, ধরো এটা 1 সেকেন্ডে 2,90,000 কিলোমিটার পার সেকেন্ড, অনেক স্পিডে যাচ্ছে এর ব্যাগটা। তখন সেক্ষেত্রে কীরকম হবে, এখানে যদি কোনো এক্সপেরিমেন্ট চালাও, সরলদৈর্ঘ্যের এক এক্সপেরিমেন্টটা চালাও, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কী হবে, দেখো উনি একদম মানে ধরো আমরা এখান থেকে যদি এই ঘটনাটা তুমি যদি পর্যবেক্ষণ করে এভাবে, ধরো পৃথিবীতে কেউ কোনো ব্যক্তি আছে, মনে করে এখানে একজন ব্যক্তি সেটাকে অবজার্ভ করবে গ্রাউন্ড স্টেশনে থেকে মোবাইলের মাধ্যমে অবজার্ভ করবেন বা সিগন্যালের মাধ্যমে। এখন তো আমরা তাকে জিজ্ঞেস করলাম যে তোমার কত পাইছো, তুমি রেজাল্ট কত পাইছো, সে বললো 2 সেকেন্ড, ফাইন। এখন আমরা জিজ্ঞেস করলাম যে মনে করে এখানে জিশান সাহেব আছে, আমি জিশান সাহেবকে বললাম যে দেখেন আপনার এখানে বা আপনি তো এখানে স্পেসশিপ নিয়ে যাচ্ছেন, আপনার রেজাল্ট কী পাইলেন, উনি বলতেছেন 1.5 সেকেন্ড পেলেন, ওকে ফাইন। এখন ওনাকে জিজ্ঞেস করা হলো, মনে করে এখানে মামুন সাহেব আসেন, তো মামুন সাহেবকে জিজ্ঞেস করলাম যে এখন আপনি মিস্টার মামুন সাহেব, নবুসারি মামুন সাহেব, আপনি এখানে একটা রেজাল্ট, আপনাকে আমি এক্সপেরিমেন্ট দিয়েছিলাম, সে এক্সপেরিমেন্টের রেজাল্টটা কেমন হচ্ছে। তখন দেখা গেলো মামুন সাহেব অ্যান্সার দিল 1 সেকেন্ড পাইছি আমি সময়, আপনার 1 সেকেন্ড লাগছে। সো ঠিক আছে, এখানে মনে করো মিস্টার বল্টু আছে, মিস্টার বল্টুকে জিজ্ঞেস করলাম আপনি তো অনেক লেটেস্ট মডেলের স্পেসশিপ নিয়ে যাচ্ছেন, অনেক স্পিডে যাচ্ছেন, তাহলে আপনার রেজাল্টটা কেমন। তুমি বললো আমি তো মানে এটা 0.5 সেকেন্ড পেলাম, 0.5 সেকেন্ড পেলাম। তাহলে তোমার কাছে মনে হইতে পারে হাস্যকর একটা ব্যাপার, একই ঘটনা এক একজন পর্যবেক্ষকের সাপেক্ষে এক রকম হইতে পারে। আপেক্ষিকতার বেসিক্যালি বিষয় হচ্ছে এই জায়গায় যে একই ঘটনা দুজন পর্যবেক্ষকের সাপেক্ষে সবসময় ভিন্ন হবে, তাতে কোনো সমস্যা নাই, দুটাই রাইট, দুটাই রাইট। তাহলে এই কারণে বলা হচ্ছে প্রথম স্বীকার্যটা হচ্ছে এরকম, সকল জড় প্রসঙ্গটার মধ্যে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো গাণিতিক রূপ একই হবে। এখানে এফিকোলাইমে প্রযোজ্য, এখানে এফিকোলাইমে, এখানে এফিকোলাইমে, সব জায়গায় এফিকোলাইমে প্রযোজ্য, শুধু এফিকোলাইমে না, ফিজিক্সের যে কোনো ল প্রযোজ্য। বাট প্রসঙ্গটামো কি হতে হবে, অবিশ্ব জড় হতে হবে, মানে পরস্পর সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল। এই ধরনের প্রসঙ্গটার মধ্যে তুমি গতিশীল সেটা বোঝার কোনো কি নেই, সুযোগ নাই, যদি না তুমি বাইরে থাকাও বা তুমি কারো সাপেক্ষে থাকো, ঠিক আছে। আচ্ছা, তো এটা আশা করি বোঝা গেল। এখন থেকে দ্বিতীয় স্বীকার্যটাকে বলা হচ্ছে শূন্যস্থানে সকল জড় প্রসঙ্গটার মধ্যে আলো দ্রুতির মান একই। এটা বোঝাটা অনেক কষ্টের, বা আমি বলতে পারি যে এটা তেমন ভালো লাগার কথা না। ধরে নাও এটার জন্য আমি একটা ছোট একটা এক্সপেরিমেন্ট দেখাচ্ছি, এক্সপেরিমেন্ট অবশ্যই একটা রকেট নিয়ে দেখাবো আমি, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে, ঠিক আছে। সো এক্সপেরিমেন্টটা হচ্ছে এরকম যে শূন্যস্থানে সকল জড় প্রসঙ্গটার মধ্যে আলো দ্রুতির মান একই। ধরে নাও যে তোমরা ক্রিকেট খেলায় অভ্যস্ত, ক্রিকেট খেলায় অভ্যস্ত বলতে ফেস বল এবং স্পিন বল তোমরা সবাই জানো। স্পিন বল অবশ্যই স্লো হয়, কিন্তু যত দূরে মারবা বলটা তত স্পিডে যেতে পারে, রাইট। ধরে নাও এখন আমরা একটা ছোট একটা এক্সপেরিমেন্ট দেখাই, এক্সপেরিমেন্টটা হচ্ছে এইরকম, ধরো এটা একটা মুভিং প্ল্যাটফর্ম, আই মিন ইট শুড বি এনি ট্রেন। ধরে নাও এরকম একটা ট্রেনে করে তুমি আসো, এরকম ট্রেনটা খুব স্পিডে যাচ্ছে, ধরে নাও ট্রেনের ব্যাগ হচ্ছে, আমরা বুলেট ট্রেন মনে করো 500 কিলোমিটার পার সেকেন্ড, ধরো 500 কিলোমিটার পার আওয়ার, অনেক বুলেট ট্রেন মনে করো 600 কিলোমিটার পার আওয়ার, এখন 600 কিলোমিটার পার আওয়ার অনেক স্পিডে যেতে পারে। 1 ঘন্টায় 600 কিলোমিটার যাওয়া মানে হচ্ছে কি একেবারে চট্টগ্রাম থেকে ঢাকায় 1 ঘন্টার চেয়ে কম সময়ে, হ্যাঁ। সো দেখো এরকম একটা স্পিডে আমরা বলি যে দেখো ধরো শোয়েব আখতার হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুততম বোলার। এখন যদি শোয়েব আখতার একটা বল করে, ধরে নাও বলটা 161 কিলোমিটার বেগে যেতে পারে, শোয়েব আখতারের বল স্পিড হচ্ছে 161 কিলোমিটার পার সেকেন্ড। এখন শোয়েব আখতার যদি এখান থেকে যদি বলটা নিক্ষেপ করে, খুব স্পিডে বলটা সেই বল নিয়ে দৌড়ানো শুরু করছে, হ্যাঁ, বল নিয়ে দৌড়ানো শুরু করছে, বলটা নিক্ষেপ করবে কোত্থেকে, মনে করো এখানে একটা ছিদ্র আছে বা এখানে তোমার এখানে খালি স্থান আছে, এটা দিয়ে মারবে, ঠিক আছে। এখন যদি ট্রেন থেকে যদি বলটা নিক্ষেপ করার সুযোগ পায় সে, সো ট্রেনের বাইরে থাকা ব্যক্তির কাছে কীরকম মনে হবে, মনে করো একজন ব্যক্তি আছে এখানে মিস্টার বল্টু, এটা মনে করো শোয়েব আখতার মনে করে এখানে আছে,
খুব স্পিডে বল করতে পারে। তোমরা হয়তো জানো শোয়েব আখতার হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বোলার। উনি 161 কিলোমিটার পার সেকেন্ড না, অ্যাকচুয়ালি পার আওয়ার বেগে মুভ করতে পারে, অনেক স্পিডে বল মুভ করতে পারে। এখন দেখো এখানে মিস্টার বল্টু এখানে মিস্টার বল্টু দাঁড়িয়ে আছে। বল্টু সাহেব চিন্তা করতেছে কি, ওরে বাজে, এটাকে বল গেছে নাকি বুলেট গেছে, বুঝতে পারে। কেন ওর কাছে মনে হবে কি, দেখো এর ব্যাগ যদি তোমার এটা হয়, মনে করো এটা বি, এটা মনে করো বি প্রাইম, তাহলে ওর কাছে মনে হবে কি, এই বল্টুর কাছে মনে হবে বলটা অনেক স্পিডে গেছে। কীরকম স্পিডে গেছে, ওর অবজারভেশনটা হচ্ছে এরকম 600 প্লাস 161 এত কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, এটাই মনে হবে, রাইট। অর্থাৎ বেসিক্যালি তার কাছে এই ঘটনায় ঘটবে সেটা হচ্ছে কি, যেহেতু ট্রেনের ব্যাগ 600 কিলোমিটার পার আওয়ার এবং এইখানে যে শোয়েব আখতার যেটা বল করলো খুব স্পিডে, তাহলে তার কাছে কি মনে হবে, বলটা অনেক স্পিডে গেছে, যেহেতু মুভিং একটা বস্তু থেকে সেটা নিক্ষেপ করছে আর অনেক। অর্থাৎ আমাদের এক্সপেরিমেন্টটা হবে এরকম যে 161 প্লাস 600, অর্থাৎ এই ক্ষেত্রে তুমি যদি কোনো বস্তু এমনি স্বাভাবিকভাবে নিক্ষেপ করো, ট্রেনের বেগের সাথে সেটা যোগ করবে, অর্থাৎ ট্রেনের বাইরে থাকা ব্যক্তির কাছে মনে হবে এটা অনেক স্পিডে বলটা গেছে, বা ট্রেনে থাকা ব্যক্তির কাছে মনে হবে জাস্ট বলটা নিক্ষেপ করছে সে, কারণ সে যে ট্রেনটা গতিশীল সেটা বোঝার সুযোগ নেই। কিন্তু ট্রেনের বাইরে থাকা ব্যক্তির কাছে অবশ্যই এটা ফিল হবে, সেটা হচ্ছে কি এই নিক্ষিপ্ত বস্তুর ব্যাগটা হচ্ছে কি ট্রেনের ব্যাগ প্লাস কিসের ব্যাগ, বলের ব্যাগ। ওকে ফাইন, এটাই প্রকৃতপক্ষে ঘটনা ঘটে। কিন্তু বলা হচ্ছে আইনস্টাইনের মতো যেটা, সেটা হচ্ছে কি শূন্যস্থানে সকল জড় প্রসঙ্গটার মধ্যে আলো দ্রুতি সি এর মান একই। এখন তুমি যদি এখানে যদি বল নিক্ষেপ না করো, যদি একটা লাইট নিক্ষেপ করো, তখন সেক্ষেত্রে কোন ঘটনা ঘটে। ধরো আমি এটার জন্য একটু বড় করে চিত্র আঁকছি, জিনিসটা কীরকম, ধরে নাও এরকম বাবা আমি একটা বড় চিত্র আঁকতেছি, খুব ভালো করে বুঝে ট্রাই করো, তখন বেসিক্যালি ঘটনাটা পুরো বোঝা যাবে। ধরো এরকম একটা বড় একটা স্পেসশিপ নিয়ে তুমি যাওয়া শুরু করছো, স্পেসশিপ নিয়ে বড় যাওয়া শুরু করছো, একটা স্পেসশিপটা অনেক স্পিডে মুভ করতে পারে, ধরো এরকম অনেক স্পিডে মুভ করতে পারে, ঠিক আছে, স্পেসশিপটা অনেক স্পিডে মুভ করতে পারে। ধরে নাও স্পেসশিপটা হচ্ছে 500 কিলোমিটার বা এরকম, ধরো স্পেসশিপটা অনেক স্পিডে যদি আমি তোমাদের বলি, মনে করো 30,000 কিলোমিটার পার সেকেন্ডে যাচ্ছে, ঠিক আছে। একটা স্পেসশিপ অনেক স্পিডে যাচ্ছে, স্পেসশিপটা আসলে আমরা একদম বেঞ্জিনের মতো ড্র করে ফেললাম, কোনো সমস্যা নেই, এভাবে করে দেখাও, স্পেসশিপটা অনেক স্পিডে যাচ্ছে। আচ্ছা ফাইন, এখন তো খুব ভালো করে বোঝা ট্রাই করো, এইরকম একটা স্পেসশিপ হিউজ স্পিডে যাচ্ছে 30,000 কিলোমিটার পার সেকেন্ডে। এখন তুমি যদি এখানে কোনো ব্যক্তি যদি এখানে থাকে, ধরে নাও মিস্টার বল্টু এখানে আছে, ঠিক আছে, মিস্টার বল্টু চিন্তা করলো যে বল তো নিক্ষেপ করবো না, শোয়েব আখতার যেটা নিক্ষেপ করছে সেটা এখন আপাতত আমরা মনে করো বন্ধ করো। এখন বল্টুকে আমরা রাখলাম না, এটা মনে করো মনে করো আলফা, মিস্টার আলফা এখানে আছে। মিস্টার আলফা উনি কী করলো, এই স্পেসশিপ থেকে একটা টর্চ লাইট এদিকে নিক্ষেপ করলো, টর্চ লাইটের আলো নিক্ষেপ করলো, সো এদিকেও একটা নিক্ষেপ করলো, এদিকেও একটা নিক্ষেপ করলো, এদিকেও একটা নিক্ষেপ করলো। আচ্ছা ফাইন, তাহলে দেখো ধরে নাও যে এই যে এটা মনে করো স্পেসশিপের দেয়াল, একটা স্পেসশিপের দেয়াল, তাহলে দুদিকে একই রকম ডিস্টেন্স, মনে করো এদিকেও ডিস্টেন্স ডি, এদিকেও ডিস্টেন্স ডি, এদিকেও ডিস্টেন্স ডি, একই ডিস্টেন্স, খুব ভালো করে খেয়াল করো, একই ডিস্টেন্স, জাস্ট দুটা টর্চ লাইট মারলো। এখন ঘটনাটা কি খুব ভালো করে বোঝার ট্রাই করো। তাহলে এই যে এখন অর্থাৎ এখানে যেমন বল্টু সাহেব যেটা মাপলো, শোয়েব আখতার খুব স্পিডে বল করছে, ভালো কথা, কিন্তু ভাই এটাতে বল না, এটাতে বুলেট। কেন, তার কাছে বলা হবে 600 প্লাস 161 এরকম মনে হবে। কিন্তু আমরা যদি এখন এই এক্সপেরিমেন্টটা যদি এভাবে করে করি, খেয়াল করো, এখানে ট্রেন থেকে একটা টর্চ লাইট মারলাম, তাহলে কি মিস্টার বল্টুকে এরকম কাছে মনে হবে? মিস্টার বল্টুর কাছে স্বাভাবিকভাবে হওয়ার কথা হচ্ছে এইরকম, মানে এটা এখানে যদি আলু নিক্ষেপ করা মানে হচ্ছে আসলে হচ্ছে, দেখো এটা আলু যেহেতু, সো আলু মানে অবশ্যই 3 লাখ কিলোমিটার, কত 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এখন বল্টুর কাছে কি এরকম মনে হবে যে আরে এটা টর্চ লাইটটা অনেক স্পিডে যাচ্ছে, মানে মনে করো বল্টু সাহেব এখন এই জায়গায় আছে, এখন বল্টু সাহেবের অবজারভেশনটা, বল্টু সাহেব পৃথিবীতে আছে, ফাইন, পৃথিবীতে থাকা অবস্থা এখন বল্টু সাহেবের কাছে কি মনে হবে যে এই লাইটটা অনেক স্পিডে গেছে। আরে তার কাছে কি এরকম মনে হবে যে 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড প্লাস 30,000 কিলোমিটার পার সেকেন্ড এরকম হবে। মনে করে স্পেসশিপটা অনেক স্পিডে যাচ্ছে 30,000 কিলোমিটার পার সেকেন্ড, আর আলো যেতে পারে 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার বা 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। এখন আমরা যদি এক্সপেরিমেন্টটা চালাই,
এক্সপেরিমেন্টটা হচ্ছে কীরকম, এই এক্সপেরিমেন্টে আমরা যদি বলি যে স্পেসশিপটা অনেক স্পিডে যাচ্ছে, কেমন স্পিডে যাচ্ছে, তাহলে বলতে হচ্ছে 3 লাখ কিলোমিটার প্লাস এরকম হবে। আইনস্টাইন বলতেছে না, এই ক্ষেত্রে অর্থাৎ আলুর ব্যাগ পর্যবেক্ষকের ব্যাগের উপর নির্ভরশীল নয়, আলুর ব্যাগ পর্যবেক্ষকের ব্যাগের উপর নির্ভরশীল নয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা এভাবে করে বলা যাবে না, অর্থাৎ আলুর ব্যাগ প্লাস 3 লাখ কিলোমিটার এরকমভাবে বলা যাবে না। বা এটার ক্ষেত্রে তুমি যদি বলো এটা আলুর ব্যাগকে যদি সি বলো, এটা যদি সি বলো, এটা যদি বি বলো, তাহলে কিন্তু এটা এখানে আমরা যেটা বলছি যে সি প্লাস বি হওয়া সম্ভব নয়। বা এদিকের জন্য তাহলে কি হবে, যেহেতু স্পেসশিপের ব্যাগ বি, আলুর ব্যাগ হচ্ছে সি, তাহলে এর সব আমরা কি এভাবে করে মেজার করবো সি মাইনাস বি, বলা হচ্ছে না, এভাবে করে পসিবল না। অর্থাৎ পর্যবেক্ষক আলুর ব্যাগকে বাড়াতেও পারে না, কমাতেও পারে না। তোমরা হয়তো জানো কি জানি না আমি, যদি এমন হয় ধরো দুজন ব্যক্তি এখানে, আমি একটা ছোট একটা এক্সপেরিমেন্ট দেখাচ্ছি তখন ঘটনাটা বুঝবা, যে দুজন ব্যক্তি এখানে মনে করে এখান থেকে স্টার্ট করছে, একটা পয়েন্ট থেকে স্টার্ট করছে, আমি একটা পয়েন্ট থেকে স্টার্ট করছে ধরে নাও, আমি এভাবে করে দেখাচ্ছি, একটা যাত্রাপথ দেখাচ্ছি, তাহলে জিনিসটা বুঝবা। ধরো এখানে একজন ব্যক্তি আছে, এখানে একজন ব্যক্তি আছে, ঠিক আছে। এই ব্যক্তি মনে করো এর ব্যাক হচ্ছে মনে করো বি ইকুয়াল হচ্ছে 30 কিলোমিটার পার সেকেন্ড, 30 কিলোমিটার পার সেকেন্ড। ওর মনে করো বি ইকুয়াল হচ্ছে বি প্রাইম হচ্ছে 40 কিলোমিটার পার সেকেন্ড, 40 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে কেমন হবে, এক সেকেন্ড পর ব্যাপারটা কেমন ঘটবে, 1 সেকেন্ড পর দেখবা যে ওদের মধ্যে ব্যাগের ব্যবধান হচ্ছে কত, 10 কিলোমিটার পার সেকেন্ড। আমরা আপেক্ষিক ব্যাগ, এটা বি1 বলো, এটা বি2 বলো, প্রবলেম নেই। তাহলে আমরা আপেক্ষিক ব্যাগ ভি কি বলবো, আপেক্ষিক ব্যাগ ভি হচ্ছে কত, 10 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ তাদের মধ্যে ব্যাগের ব্যবধান হচ্ছে কত, 10 কিলোমিটার পার সেকেন্ড। দ্যাট মিনস 1 সেকেন্ড পর সে যদি 30 কিলোমিটার যায়, ও 1 সেকেন্ড পর 40 কিলোমিটার যাবে। তাহলে দেখা যাচ্ছে এদের মধ্যে ব্যাগের ব্যবধান, দূরত্বের ব্যবধান থাকতেছে কত, 1 সেকেন্ডে 10 কিলোমিটার। বা তুমি বলো যে প্রথম ব্যক্তি খুব পরে যাচ্ছে, তখন ঘটনাটা এরকম হয়ে যাবে, প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি ঘটনাটা এরকম হয়ে যাবে, ও খুব স্পিডে মুভ করছে, ও খুব স্পিডে কি করছে, মুভ করছে। কিন্তু দেখো ও মনে করে ব্যাক হচ্ছে 30 কিলোমিটার পার সেকেন্ড, ওর ব্যাক হচ্ছে কত, 40 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে দেখতেই পাচ্ছ ওদের মধ্যে ব্যবধান হচ্ছে কত, 1 সেকেন্ডে 10 কিলোমিটার, রাইট। কিন্তু এমন যদি হয় এরা আলুর বেগে, প্রথম ব্যক্তি আলুর বেগে মুভ করে, তাহলে বলো এই ক্ষেত্রে কিন্তু ওষুধের ব্যবধান কিন্তু এরকম হবে না। ধরো এখন প্রথম ব্যক্তি মনে করো এই মনে করো 1 সেকেন্ডে 2,50,000 কিলোমিটার মুভ করতে পারে, 2,50,000 স্পিডে মুভ করতে পারে। এই মনে করো 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার, 3 × 10⁸ ms ইনভার্স 1 ব্যাগে মুভ করতে। অর্থাৎ এই যদি আলু ব্যাগে মুভ করতে পারে, এই যদি আলু ব্যাগের কাছাকাছি মুভ করে, এদের মধ্যে ব্যবধান 50,000 কিলোমিটার হবে না, এই ক্ষেত্রে ব্যবধান হবে সব সময় 3 লাখ কিলোমিটার। আমরা যখন লরেন্স ট্রান্সফরমেশন দেখাবো তখন দেখবা ব্যবধান সব সময় 3 লাখ কিলোমিটার। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আলু বেগে যায়, আলু ব্যাগের সামনে যাও পেছনে যাও, এর সাপেক্ষে কারো ব্যক্তির উপর এটা নির্ভর করে, কোনো ব্যক্তির ব্যাগের উপর সেটা কি করে না, নির্ভর করে না। অর্থাৎ এই ক্ষেত্রে ব্যবধান সব সময় 3 লাখ কিলোমিটার হবে। সো খুব ভালো করে খেয়াল করো। তার মানে আমরা এক্সপেরিমেন্টটা এভাবে করে কখনো পাবো না যে সি প্লাস বি বা সি মাইনাস বি, এরকম বলার কোনো সুযোগ নাই। ব্যবধান দেখো সব সময় 3 লাখ কিলোমিটার হবে। এখানে বলতে হবে পর্যবেক্ষক আলু ব্যাগকে বাড়াতে পারে না, কমাতেও পারে না। সো রেজাল্টটা হবে কি, সি প্লাস বি হবে না, অনলি সি হবে। এখানেও অনলি কি হবে, সি হবে। সি প্লাস বি বলার কোনো সুযোগ নাই। যেমন আমরা এখান থেকে যদি কোনো বল নিক্ষেপ করি, তো এই যে স্পেসশিপের বাইরে থাকা ব্যক্তির কাছে মনে হবে কি বলটা অনেক স্পিডে গেছে, বলের ব্যাগ প্লাস স্পেসশিপের ব্যাগ, সেটা বলতে পারে। কিন্তু আলুর ক্ষেত্রে এটা বলার কোনো সুযোগ নাই। আলুর ক্ষেত্রে সি প্লাস বি বা সি মাইনাস বি এরকম বলা যাবে না। আলুর ক্ষেত্রে সবসময় সি, অর্থাৎ পর্যবেক্ষক আলুর ব্যাগকে বাড়াতে পারে না, কমাতেও পারে না। এই ক্ষেত্রে আমরা এই কারণে বলে আমরা শূন্য স্থানের সকল জোড়া প্রসংখ্যাটার মধ্যে আলুর ব্যাগ কি সেম। এখন অনেকেই প্রশ্ন করে যে কাছে যে আলুর ব্যাগটা কমে যায় বা পানিতে আলুর ব্যাগটা কমে যায়, এই ক্ষেত্রে কি হবে? মনে রাখবে এটা শূন্য মাধ্যম নয়, এগুলো শূন্য মাধ্যম নয়। সো কাছে আলুর ব্যাগ কমে যায় প্রতিসরাঙ্কের কারণে বা পানিতে, এগুলো কিন্তু জড় প্রসংখ্যাটা মনে হয়, এগুলো কি নয়, শূন্য মাধ্যম নয়। সো এখানে এই প্রশ্নগুলো আসতেছে না। তো মনে রাখতে হবে জড় প্রসংখ্যাটার মধ্যে, সকল জড় প্রসংখ্যাটার মধ্যে শূন্য স্থানে আলুর ব্যাগ সেম। পর্যবেক্ষক আলুর ব্যাগকে বাড়াতে পারবে না, কমাতেও পারবে না। এবং আমি আর একটা কথা বলেছি এখানে, সেটা হচ্ছে কি দুজন পর্যবেক্ষক দুই রকম বেগে যাচ্ছে, আমরা ব্যবধানটা বাইর করতে পারি। কিন্তু প্রথম ব্যক্তি যদি আলু বেগে যেতে পারে, তার দ্বিতীয় ব্যক্তির সাথে আর ব্যবধান বীজগাণিতিক নিয়ম চলবে না। এই ক্ষেত্রে ব্যবধান সবসময় 3 লাখ কিলোমিটার হবে। আমরা নেক্সট ভিডিওতে অর্থাৎ লরেন্স ট্রান্সফরমেশন এবং গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন যখন দেখাবো, তখন দেখবা যে ব্যবধানটা কেন 3 লাখ কিলোমিটার হয়। সো এখানে আমি একটু ফিনিশিং দিয়ে দিই। সেই জিনিসটা হচ্ছে এরকম, সি প্লাস বি এবং সি মাইনাস বি যদি না হয়, তাহলে এটা বাস্তব অভিজ্ঞতাকে কেন পরিপন্থী বা বাস্তব অভিজ্ঞতাকে কেন মেনে নিচ্ছে না বা বাস্তব ফলাফলের সাথে কেন সঙ্গতিপূর্ণ হয় না। সো এটার জন্য ছোট একটা বেসিক কনসেপ্ট আছে। সেই বেসিক কনসেপ্টটা হচ্ছে এইরকম, খুব ভালো করে খেয়াল করো।
সেই বেসিক কনসেপ্টটা হচ্ছে এই। এখন দেখো পৃথিবীতে থাকা পর্যবেক্ষকের নিকট এই ঘটনাটা কি রকম হবে, যদি এই স্পেসশিপে থাকা ব্যক্তি এখান থেকে একটা টর্চ লাইট নিক্ষেপ করে, ধরো স্পেসশিপটা যদি এদিকে যাচ্ছে, সো টর্চ লাইটটা এদিকে নিক্ষেপ করলো, দুদিকে নিক্ষেপ করতে পারে, সেই ক্ষেত্রে ঘটনাটা কিরকম হবে। সো যেহেতু আমরা C+B এটা মেনে নিতে পারছি না, যেহেতু আলুর ব্যাগ পর্যবেক্ষকের ব্যাগের উপর নির্ভরশীল নয়, সো এদিকে C+B বা যেহেতু আলুর ব্যাগ C, সো এটাকে C-B, যেহেতু স্পেসশিপের বিপরীতে C-B বলাও যাবে না, তাহলে দুটাই প্রবলেম। সো অনলি C বলা যাবে অথবা এখানে অনলি C বলা যাবে। তাহলে এখানে এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের একটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে S = DT। সো এখানে T ইকুয়াল হচ্ছে কত, S/B। সো এখানে আমরা দেখি, যেহেতু দেখো এখানে যেটা এদিকে যেহেতু ব্যাগ বেশি মনে হচ্ছে, সো এদিকে T ইকুয়াল যেহেতু আমাদের এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আইনস্টাইন বলতেছে এরকম হবে না, অনলি C হবে। তাহলে এটা দেখো, এটা ম্যাক্সিমাম মানে হচ্ছে এটা কি হবে, মিনিমাম হওয়া, আর এটা মিনিমাম হওয়া মানে হচ্ছে কত, এটা ম্যাক্সিমাম হওয়া। সো বুঝতেই পারো এদিকে এটা মিনিমাম, সো এটা ম্যাক্সিমাম হবে, টাইমটা এখানে ফাস্ট হবে। তোমাকে আমি যদি বুঝাই ঘটনাটা এরকম, এখানে একটা ঘড়ি আছে মনে করো, দেয়াল ঘড়ি, তাহলে এখানে যদি 12টা হয়, কথার কথা বললাম, তাহলে এদিকে ব্যাগ যদি বেশি মনে হচ্ছে আমাদের কাছে, তাহলে এদিকে টাইম স্লো হয়ে যাবে। টাইম স্লো হয়ে যাওয়া মিনস হচ্ছে কি, খেয়াল করো, টাইম স্লো হয়ে যাওয়া মিনস হচ্ছে, দেখো এখানে অনেকটা বলতে গেলে এইরকম, এখানে যদি আমরা একটা ঘড়ি রাখি, তাহলে এদিকে হয়ে যাবে 12টা পরিবর্তে 11টা মনে করো, তাহলে সামনের ক্ষেত্রে অনেকটা বলতে গেলে আমরা একটু অতীত ভ্রমণের মতো হবে। আর এদিকে আমাদের যেহেতু এটা কি হবে, মিনিমাম হবে, মিনিমাম যেহেতু অবস্থা, সো এটা কিছুটা ফিউচার ট্রাভেল করবে। হ্যাঁ, কিন্তু এখানে থাকা ব্যক্তি কখনো সেটা অবজার্ভ করতে পারবে না, তার কাছে টাইমটা স্বাভাবিক, অর্থাৎ তার জন্য ঘটনাটা স্বাভাবিক, তার জন্য যে টাইমটা স্লো হয়ে যাচ্ছে বা ফাস্ট হয়ে যাচ্ছে সেটা বোঝার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের কাছে এরকমই অবজারভেশন হবে, যেহেতু এদিকে আমরা C+B বলতে পারছি না, তাহলে এটার ক্ষেত্রে এই আলুর ব্যাগের ধ্রুবতা নীতি বজায় রাখার জন্য আমাদের কি করতে হবে, এদিকে সেটা C+B যেহেতু বলছি পারছি না, তাহলে এখানে কিন্তু এই ঘড়িটা একটু পেছনে আমাদের মনে হবে অতীতে চলে গেছে, এরকম টাইপের ঘটনা ঘটবে। অর্থাৎ এই ক্ষেত্রে টাইমটা কি হয়ে যাবে, আমাদের একটু অতীত দেখাবে আর এখানে একটু ভবিষ্যৎ দেখাবে। আমি 1 ঘন্টার ব্যবধান হয়তো হবে না, জাস্ট বোঝার জন্য আমরা বললাম। তাহলে এটা অনেকটা অতীত ভ্রমণের মতো হয়ে যাবে, এটা অনেকটা ভবিষ্যৎ ভ্রমণের মতো হয়ে যাবে। সো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, রিলেটিভিটির ক্ষেত্রে মেইন দুইটা যে কনসেপ্ট, অর্থাৎ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির একটা ছিল আমাদের আলুর ব্যাগ সব জায়গায় সমান, অর্থাৎ শূন্য স্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আমরা বলছিলাম যে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র বা প্রথম স্বীকার্য দ্বিতীয় স্বীকার্য সকল জড় প্রসঙ্গ কাঠামোতে ফিজিক্সের ল গুলো চলবে। ঠিক আছে, যদি ত্বরণ থাকে তাহলে সেখানে ফিজিক্সের কোনো এক্সপেরিমেন্ট চালানো যাবে না। আর দ্বিতীয় এক্সপেরিমেন্ট আমরা কি দেখলাম, প্রকৃতপক্ষে আলুর ব্যাগ পর্যবেক্ষকের ব্যাগের উপর নির্ভরশীল নয়, শূন্য স্থানের সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলুর ব্যাগ সেম। অর্থাৎ তুমি পর্যবেক্ষকের সাপেক্ষে আলুর ব্যাগ একটা স্পেসশিপ আছে, স্পেসশিপ থেকে বা যে কোনো থেকে আলুর ব্যাগ সামনে মারো পেছনে মারো, এতে কোনো প্রবলেম নাই। এখানে সবসময় ব্যাগ হবে কত, 3 লাখ কিলোমিটার। তাহলে এইটাকে আমরা স্কিপ করার জন্য, এই প্যারাডক্স স্কিপ করার জন্য, তাহলে টাইম স্লো হয়ে যায় বা ফাস্ট হয়ে যায়, এই জিনিসটা বুঝবো। অর্থাৎ যেদিকে বস্তু যাচ্ছে সেদিকে যদি আমরা টর্চ লাইট মারি, তাহলে এদের ক্ষেত্রে ফিউচার ট্রাভেলের মতো, এদের ক্ষেত্রে ফাস্ট ট্রাভেল বা একটু অতীতে যাওয়ার মতো ঘটনা ঘটবে, আর পেছনে গেলে একটু ভবিষ্যৎ যাত্রার সম্মুখীন হবে। ঠিক আছে, এবং আমরা আরো একটা কথা বলি, সেটা আমি একটা লরেন্স ট্রান্সফরমেশন এবং গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অর্থাৎ নেক্সট ক্লাসে পাবা। সেটা হবে এরকম যে তুমি দুজন ব্যক্তি যখন দৌড়াবে তখন দেখবা একজন আরেকজনের সাথে, মনে করে একজন 99 কিলোমিটার বেগে চলে আর একজন 100 কিলোমিটার বেগে চলে, তাহলে দ্বিতীয় ব্যক্তি চাচ্ছে প্রথম ব্যক্তিকে ধরতে, কিন্তু পারে না, ব্যবধান হচ্ছে 1 কিলোমিটার পার সেকেন্ডে। কিন্তু প্রথম ব্যক্তি যদি আলোর বেগে যায়, দ্বিতীয় ব্যক্তি যদি আলোর বেগে কাছাকাছি বেগে যায়, এক্ষেত্রে কোনো কাজ হবে না, অর্থাৎ ব্যবধান সবসময় 3 লাখ কিলোমিটার হবে। আলোর সাথে যে কোনো কিছুর ব্যবধান 3 লাখ কিলোমিটার, কখনো এটা বীজগাণিতিক নিয়ম চলবে না। এখানে C+B C-B এগুলো বলার কোনো সুযোগ নাই, আমরা সেটা 3rd লেকচারে দেখাবো ইনশাআল্লাহ। সো আজকে দুটো পরিমাণ, ধন্যবাদ সবাইকে।